মাহবুবাজি আপনি বলবেন, সেটি হচ্ছে যে মানে প্রধানমন্ত্রী দুদিন আগেই বলেছেন যে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে ভোটাধিকার ফিরে এলো, অথচ সেই জুলাইকেই খাটো করার চেষ্টা চলছে। কেউ আবার জুলাইকে ব্যবহার করেছে স্বার্থ সিদ্ধির উপায় হিসেবে। একটা রাজনৈতিক দলের দিকে চলে গেল এবং তার পটভূমিটাই এইটাই যে একটা ডানপন্থার বিকাশ এখানে ঘটে গেল অন্তর্বর্তী সরকারের সময়, এবং সেটাই একটা রাজনৈতিক দলে পরিণত হলো যেটা এনসিপি, এবং পরবর্তীতে জামাতের সঙ্গে গিয়ে যুক্ত হলো। এনসিপি তো মধ্যপন্থা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তর এই দুটি শব্দ তখন ব্যাপক ব্যবহার করতে হচ্ছে। তারা মধ্যপন্থা এবং আম গাছকে কি বলতে হয় যে আমি আম গাছ? আমরা তো আম দেখে বুঝি। এনসিপি কি করছে দেখে বুঝি যে জামাতের সঙ্গে তাদের সম্পর্কটা। সেটাই বলছে যে তারা বলেছিল যে আমরা মধ্যপন্থা। তারা বললেও তো দেখা যাচ্ছে যে জামাতের সঙ্গে তো তারা গাঁটছড়া বসেছে। সেটেলমেন্ট বন্দোবস্ত, এটাই হয়তো নতুন বন্দোবস্ত, যে তারা জামাতের একটা বি টিম হিসেবেই আমরা তো দেখতে পাচ্ছি, যা চাক্ষুষ করেছি সেই হিসেবে। আপনি দেখুন যে সংসদে আজিজ ভাই তারা বলছে যে তারা তো জোট করেছে, তারা তাদের আদর্শ। আমি একটু বলি ব্যাপারটা। আচ্ছা, আপনি যদি সংসদে দেখুন তাদের বলাটা আমরা সবাই শুনেছি, কাজটা দিকে যদি একটু বিশ্লেষণ করি যে কাজটা কি, সংসদে দুটি অধিবেশন চলে গেল বা চলমান, আগামীকালকে আবার শুরু হবে। তো আপনি কি এই যে 4.5 মাসে সংসদে সংবিধান সংস্কার ছাড়া যে 11টি সংস্কার কমিশনের যে রিপোর্ট জমা পড়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়, তার কোনো একটি সংস্কার কমিশন, নারী সংস্কার সহ কোনো বিষয় নিয়ে জামাত এনসিপির কথা শুনেছেন? একটি শব্দও তারা উচ্চারণ করেনি, বিশেষ করে নারী সংস্কার সহ। কারণ তাহলে কি আর কোনো সংস্কারের প্রয়োজন নেই? শুধুমাত্র সংবিধান সংস্কারের প্রয়োজন আছে কেন? কারণ সেইখানে কি ওই যে উচ্চ কক্ষের সেই বিষয়টি, সেই গন্ধম ফুল যে আরও 100টি আসন তারা চায় এই জুলাই সনদের মাধ্যমে আসন অনুপাতে, ভোটের অনুপাতে, হ্যাঁ ভোটের অনুপাত। তো এই জায়গাটিতে কিন্তু বিএনপি রাজি নয়, নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। সেই জন্যই আসলে গাদ্দারির কথা বলা হচ্ছে বিএনপিকে। কারণ বিএনপি যদি 2/3 আসন না পেত তাহলে কিন্তু এই ভজগটটি লাগিয়ে ফেলতে পারতো জামাত এবং এনসিপি। এবং এত যে তারা গাদ্দারির কথা বলে, কেন বলে জানেন? কারণ তারা তো আরো জোরে সোরে শুনতে চায় বিএনপির কাছ থেকে ওই শব্দ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো। কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে তো তাদের রাজনীতিটা হয়ে উঠছে না। কারণ শূন্য মাঠে গোল করতে করতেই তো তারা অভ্যস্ত। ক্ষমতার আপেল থেকে তারা এখন ক্ষমতার আপেল গাছে এসে বসেছে। যেই ফুলের জন্মই হয়েছে বিলাসী বৃক্ষে, সেই ফুল তো আর কণ্টকাকীর্ণ পথে হাঁটতে পারছে না, হাঁটতে পারে না বলেই তো আজকে তাদের এই সমস্ত আলাপ। আপনি দেখুন যেই আলাপটি সালাউদ্দিন সাহেব দিলেন গত 2 দিন আগে, যে দিল্লিতে দাফন হয়ে গেছে আওয়ামী লীগের রাজনীতি এবং সেখানে রাজনীতি শেষ। তাহলে শিলংয়ে কি দাফন হয়েছিল বিএনপির রাজনীতি অথবা লন্ডনে? তা তো হয়নি, সেটা আমরা গণ অভ্যুত্থানের মাধ্যমে দেখলাম। কিন্তু আপনি দেখুন এই কথা বলার সাথে সাথে বলা হবে আপনি তো ভারতীয় দোসর, আওয়ামী লীগের দালাল। যেমনটি আওয়ামী লীগের সময় বলা হতো যে বাকিদের কথা শোনা হবে না, আপনারা একা একা নির্বাচন করবেন, তখন বলা হতো আপনি তো বিএনপি জামাত, আপনারা তো আগুন সন্ত্রাসী। অর্থাৎ রাজনীতিতে এই যে বিভাজিত সংস্কৃতি আমরা দেখে অভ্যস্ত, সেই বিভাজনের সংস্কৃতিটাকে আরো ক্ষুরোধার করে আরো চিরস্থায়ী করবার জন্য অন্তর্বর্তীকালীন সরকার একটা উদ্যোগ নেয়। সেই উদ্যোগটি হচ্ছে যে নিজেরা ঠিক করে ফেলে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আপনি প্রশাসনিক কোনো আইনের আওতায় কেন একটি দলকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করবেন? আপনি যারা নেতা তারা দোষী, তাদের আপনি 24-এর গণ অভ্যুত্থানে তাদের যা ভূমিকা সেই হিসেবে আপনি বিচার করুন। আপনি একটা বাস চলছে, ড্রাইভার অ্যাক্সিডেন্ট করেছে, আপনি বাসকে ফেলে দিবেন? আপনি যেটা এই যেহেতু এটা তুললেন, এটা তো 1973 থেকে 2009-10 পর্যন্ত এসেছে, 3বার এখানে যুক্ত করেছে আওয়ামী লীগ, এইসব করেছে। এবং আওয়ামী লীগের তৈরি করা আইনে আওয়ামী লীগ যেই সমস্ত খারাপ কাজগুলো করেছে সবগুলো আমরা করতে হবে, কারণ আওয়ামী লীগ খুব ভালো দলেই। আওয়ামী লীগ গুপ্ত হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, আয়নাঘর বানিয়েছে। এখন কি আমরা গণ অভ্যুত্থান করে নতুন একটি সরকার এনেছি আবার আওয়ামী লীগের দুরাচারগুলো করবার জন্য? তা তো হতে পারে না। আওয়ামী লীগ 12 বছর আপনাকে দুঃশাসন করেছে, আগামী 12 বছর আপনি করবেন, এই চলতে থাকবে, কোথাও আমরা থামবো না। এটা তো আমরা চাই না, তাই চাই না বলেই তো আমরা বলতে চাচ্ছি যেটা আপনি দেখুন সংবিধানে 32 নম্বর একটি অনুচ্ছেদ আছে, সেইখানে বলা হচ্ছে, এটা নিয়ে কিন্তু বিরোধী দল বা সরকারি দল কেউ কথা বলে না। কেন বলে না জানেন? এখানে এই আইনে বলা হয়েছে আইন অনুযায়ী ব্যক্তি স্বাধীনতা ও প্রাণের রক্ষা হবে। আইন অনুযায়ী ব্যক্তি স্বাধীনতা, আইন অনুযায়ী, মাথায় রাখে। আচ্ছা, এখন
এইটা দক্ষিণ আফ্রিকা সহ বেশ কয়েকটি দেশে আছে শর্তহীনভাবে প্রাণের অধিকার, অর্থাৎ কেউ গুলি করতে পারবে না পুলিশ প্রয়োজনেও। এখন আওয়ামী লীগ তো দাবি করবে আইন অনুযায়ী আমাকে গুলি করতে হয়েছে। তখন এই 32 নম্বর এই 32 অনুচ্ছেদ কিন্তু এনসিপি, জামাত বা বিএনপি কেউই করছে না, বদল করছে না, কারণ আবার যদি গুলি করতে হয়, অর্থাৎ আওয়ামী লীগ যেই অনুচ্ছেদে গুলি করেছে সেই অনুচ্ছেদে আপনারা পরিবর্তন করবেন না কেন? গুম কমিশন কেন আপনারা পরিবর্তন করবেন না বা নবায়ন করবেন না? এখন এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা কেউ কথা বলছে না। তারা কথা বলছে কি, সংবিধান কিভাবে সংস্কার করতে হবে, আইন পরিষদ কি করতে হবে, ক্ষমতার বালাবদল কি করে হবে, ওয়াশিং মেশিন কি হবে, পর্দা কি হবে ইত্যাদি নিয়ে। আপনি কেন আমার প্রাণের অধিকার রাষ্ট্র কি করে ক্ষুণ্ণ করে? রাষ্ট্রকে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। আপনি দেখুন 24-এর গণঅভ্যুত্থান কি শুধু একটি ব্যক্তির পরিবর্তনের আকাঙ্ক্ষায় ছিল, শুধুমাত্র শেখ হাসিনা চলে যাবে আর সবকিছু একই রকম থাকবে, তা কিন্তু ছিল না। ছিল গণতন্ত্রের আকাঙ্ক্ষা, জবাবদিহিতার আকাঙ্ক্ষা। সেই গণতন্ত্র এবং জবাবদিহিতার কোনো প্রশ্ন কি এনসিপি এবং জামাতে এনেছে? শুধুমাত্র আওয়ামী লীগকে বয়কট করা ছাড়া, আওয়ামী লীগকে যে কোনোভাবে হোক অপ্রাসঙ্গিক করে দেওয়া ছাড়া। সবচেয়ে বড় কথা, বিএনপিকে যেটা বুঝতে হবে, বিএনপি শুধু না প্রত্যেকটা রাজনৈতিক দলকে, আপনার সুশাসনই আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করতে পারে। আপনি যদি আমাদেরকে দুঃশাসন করেন, আওয়ামী লীগ বরং প্রাসঙ্গিক হয়ে উঠবে। আপনার কোনো আইনই দিয়ে আওয়ামী লীগ। আমি একটু আপনার কাছে যেতে চাই, আওয়ামী লীগ কতটা এই মুহূর্তে প্রাসঙ্গিক, কতটা অপ্রাসঙ্গিকের কথা আসছে, সেই আলোকে আমি জিজ্ঞাসা করতে চাই যে এই মুহূর্তে আওয়ামী লীগ কতটা প্রাসঙ্গিক? ক্ষণে ক্ষণে যখন আলাপ হয় একটা দেশে, যখন গত 2 মাস পরে 2 বছর ধরে ক্ষণে ক্ষণে আলাপ, যখন একটা দেশে আপনার সর্বোচ্চ মহল থেকেও যখন আলাপ হয়, তখন সেটি ইটসেলফ প্রাসঙ্গিকতাকে নিশ্চিত করে। খুব সহজ কথা। আপনি দেখেন আলাপগুলো তো হতো না, এটা হচ্ছে প্রথম। যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে, দেখেন আমি এই জায়গাটাতে খুব স্পষ্ট হই। আমার অবস্থান হচ্ছে যে আপনার আসলে দলগতভাবে একটি বিষয়কে আপনি যখন নিয়ে আসবেন, এটি দলগতভাবে আমাদের সাংবিধানিকভাবে আনা যায় কিনা, এটা একটা প্রশ্ন। এটা কিন্তু একটা গুরুতর প্রশ্ন যে আমাদের যে সংবিধান, যেটা মাহবুব ভাইও বলেছেন, যে সংবিধান আপনি কোনো একটা পুরো দলকে এখানে আনতে পারেন কিনা। এবং সেখানে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, কি জানেন, সেটা হচ্ছে যে ধরেন গণহত্যাকারী দল আওয়ামী লীগ, ঠিক আছে, কতজনের গণহত্যাকারী দল? 1400, ঠিক আছে। তাহলে একইভাবে গণহত্যাকারী দল যে বাংলাদেশ জামাত ইসলাম, কতজনের গণহত্যাকারী দল? ডকুমেন্ট অনুযায়ী লক্ষাধিক। আমরা 30 লাখ, আমি লক্ষাধিক বললাম, ঠিক আছে। তাহলে লক্ষাধিকের গণহত্যাকারী দলকে আপনি যদি রাজনীতিতে রাখতে পারেন, তাহলে 1400-এর জন্য কেন পারবেন না? এই ডিবেটটা পড়তে যাচ্ছে কিন্তু। আচ্ছা, সিরাইট মিলের একটা খুব দারুণ তত্ত্ব আছে, এটাকে বলে সোশিওলজিক্যাল ইমাজিনেশন। মানে ঠিক এই মুহূর্তের প্রবলেমটাকে, আপনাকে ভবিষ্যতে প্রবলেমগুলোকে অনুমান করতে হবে। আপনি এই মুহূর্তে প্রবলেমটাকে ছোট ভাবছেন, বাট এই প্রবলেমটা আসবে, আপনি লিখে রাখেন। এবং এই আলাপটাতেই কিন্তু আমরা ঢুকবো, এই যে আপনি আসলে গণহত্যাকারী দল হিসেবে বিবেচনা করে রাজনৈতিক দলের রাজনীতি বন্ধ করতে পারেন কিনা, এটা একটা। দ্বিতীয় যে বিষয়টা আপনি বলছেন প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিকতা, দেখেন আমরা একটা দুবিধার মধ্যে পড়েছি। দুবিধা হচ্ছে এখানে একটা অস্বীকারের একটা ভীষণ গেম, এটা আওয়ামী লীগের লোকজন আসলে খুঁজে পাওয়া যায় না। থাকলে খুব ভালো হতো যে ওনাদের অ্যাক্টিভিটিস ভীষণ রকমের প্রবলেমেটিক। মানে ওনারা যেই আর্গুমেন্টেশন লাইন দাঁড় করাচ্ছেন, সেই আর্গুমেন্টেশন লাইনটা কিন্তু কোনো স্বাভাবিক আর্গুমেন্টেশন লাইন না। ওনাদের আর্গুমেন্টেশন লাইনটা কিন্তু ভীষণ সহিংসতা নির্দেশক। আমি একদম স্পষ্ট করি, সহিংসতা নির্দেশক। ঠিক কেন জানেন? এই যে জামাত ইসলাম এবং এনসিপি, এখানেও একটা বিষয় আছে। ধরেন বাংলাদেশ আওয়ামী লীগের মূল কি শক্তি কি? 71 মুক্তিযুদ্ধ, যেটি তারা দিয়েছে, বাংলাদেশের মানুষ কখনো অস্বীকার করতে পারবে না। এটা তাদের স্পিরিট। সবচেয়ে বড় সহিংসতা বলতে কি যে মিছিল, মিটিং বা বিভিন্ন ভিডিও বার্তার গুলো কথা বলছি, মানে যে কথাগুলো আমাদের কানে আসে, সেটাকে বলছি। আচ্ছা আচ্ছা, সেটাকে বলছি যে আলাপগুলা দেখবেন যে থ্রেটেনিং আলাপ অনেক বেশি। যতটুকু আমরা শুনতে পাই, সত্য মিথ্যা আমরা তাদের কাউকে পাচ্ছি না, যে যাচাই বাছাই করার সুযোগ নাই, যতটুকু শোনা যায় দেখা যায়, আমরা তো যে প্রশ্নটা করার সুযোগ পাচ্ছি না, সেটা একটা। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলাম আসলে কি করেছে, বা এই যে দেখবেন যে ডিসমিসাল, জুলাইকে ডিসমিসাল করার
ব্যাপারটা আওয়ামী লীগ এবং জামাত ইসলামী এনসিপি নিজে, এবং আসলে জুলাই অভ্যুত্থানের পরে জুলাই যে একটা আসলেই মানুষের জীবনে আকাঙ্ক্ষা ছিল, আসলেই অনেক প্রাণের হত্যা হয়েছে, ওনারা যে তত্ত্ব দিচ্ছে, যে ষড়যন্ত্র তত্ত্ব, স্নাইপার তত্ত্ব, যত তত্ত্বই বলেন, ক্ষমতায় কে? ক্ষমতায় তো আপনি, নিরাপত্তা দিবেন আপনি, তাহলে ব্যর্থতার দায়ভার আপনার ঘাড়ে পড়ে। হিসাবগুলো খুব সহজ, আপনি ব্যর্থ হয়েছেন, সরকারে আপনাকে দায়িত্ব ব্যর্থ নিতে হবে। হয়েছেন। কারণ আপনি সাধারণ জনগণ, আমার কাছে তো গোয়েন্দা বাহিনী, এনএসআই, ডিজেফআই এদের কিছুই নাই, আমি কি জানি? আপনি জানেন, তাহলে এটাতে আপনি ব্যর্থ। এই কথাটা আপনাকে আগে মাথার ভিতর ঢুকাতে হবে, মনে রাখতে হবে। ওই 1400 মানুষ আপনার রাষ্ট্রের নাগরিক, ওই 1400 মানুষের মৃত্যুর শোকটা আপনাকে ধারণ করতে হবে। এই বেসিক জিনিসটা তারা বুঝতে পারছে না, এটা একটা সমস্যা, সংকট। দ্বিতীয় সংকটে আসি, আপনার এনসিপির হাতে জুলাই ছাড়া কি আছে? কিছু না, তার তো কোনো রাজনীতি নাই জুলাই ছাড়া। সে জুলাই ছাড়া আর করবেটা কি? তার একমাত্র রাজনীতি এটা। জুলাই হওয়ার পরে কি করলো তারা? হঠাৎ করে সবচেয়ে বড় সংকট তারা যেটা তৈরি করলো, স্বাধীনতা 2.0 তৈরি করলো, যেটা ছিল তাদের নিজের পায়ে নিজে কুড়াল মারা এবং জুলাইকে খাটো করার সবচেয়ে বড় মরণাস্ত্র। কারণ জুলাই 71-এর বিপরীতে দাঁড়াবার কোনো যোগ্যতা জুলাইয়ের নাই, জুলাই 71-এর সমকক্ষ হওয়ার যোগ্যতাও জুলাইয়ের নাই। তাহলে জুলাই বাংলাদেশ জাতিরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ মর্মান্তিক অধ্যায়, কারণ এখানে 1400টা মানুষ প্রাণ হারিয়েছে। জুলাইকে আপনার 69-এর গণ অভ্যুত্থান, 90-এর গণ অভ্যুত্থানের মতো আরেকটি গণ অভ্যুত্থান হিসেবে আমাদেরকে রিড করতে পারতে হবে। কিন্তু তাহলে এটাকে 71-এর মুখোমুখি বা সমকক্ষ বা গুরুত্বপূর্ণ বা দ্বিতীয় স্বাধীনতা এরকম কেন বলা হয়? এই চালটাই ছিল হচ্ছে, আমি যদি ভুল না করে থাকি, বাংলাদেশ জামাত ইসলামী। বিকজ আপনি দেখেন গত 2 বছরে আপনি যতগুলো ন্যারেটিভ দেখবেন, 1 নম্বর ন্যারেটিভ আপনি দেখবেন যে ভাষা। আপনি শোনেননি 16ই ডিসেম্বর তোমার বিজয় দিবস না? এ কথা বলতে শুনেননি? হ্যাঁ, শুনেছি। এই কথা কখন বলা হয়? এ কথা কারা বলতে পারে? আপনি শোনেননি যে এখানে বলা হয়েছিল জাতীয় সঙ্গীত পরিবর্তন করে দিতে হবে? আপনি 1968 সালে আইয়ুব খান সারা দেশে এই জারি করেছিল রবীন্দ্রসঙ্গীত গাওয়া যাবেন না। আপনি শোনেননি হঠাৎ করে কোড অ্যান্ড কোড রঠা বিরুদ্ধে মুভমেন্ট? এই যে কালচারাল কনফ্লিক্টগুলো, এই প্রতিটা জিনিসকে যখন আকারে সামনে নিয়ে আসা, এবং এই যে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক তৈরি করা, প্রতিষ্ঠিত ডিসকোর্স নিয়ে বিতর্ক তৈরি করা, এই প্রতিটি জিনিস কে বা কাদের রাজনৈতিক প্রকল্প এবং এজেন্ডার অংশ, তারা সেটাই নিয়েছে। আর বাই ডিফল্ট এনসিপির হাতে যেহেতু কিছুই নাই জুলাই ছাড়া, এই জন্য শব্দগতভাবে তারা সেটাকে মহিমান্বিত করার জন্য কাজটা করছে। এবং এতে করে আমার জুলাইয়ের আহতদের জন্য আসলেই খারাপ লাগে, এবং যারা নিহত হয়েছেন তাদের জন্য কষ্ট লাগে। কারণ জুলাইয়ের আকাঙ্ক্ষাটা একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। অর্থাৎ আপনি একটা পলিটিক্যাল ক্রাইসিসের মধ্যে দিয়ে, আমরা চাইনি জুলাইয়ের আকাঙ্ক্ষা একদম ধূলিসাৎ হয়ে যাক, আমরা কেউ চাইনি। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, ধরেন 90-এর 69-এর গণ অভ্যুত্থানের পরে কি হচ্ছে? একটা দেশ হয়েছে, আপনি খেয়াল করে দেখেন। 90-এর গণ অভ্যুত্থানের পরে কি হচ্ছে? একটা পুরা সিস্টেম, ভোটাধিকার সেটা হারিয়ে গিয়েছিল, সেটা আমরা পুনরুদ্ধার করলাম। মাহবুবা জি, আপনি বলবেন, অধ্যাপক ডক্টর রেজওয়ানা স্নিগ্ধা যেটা বললেন যে 69-এ আমরা একটা দেশ পেয়েছি সেই গণ অভ্যুত্থানে, 90-এ আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি এবং ভোটের অধিকার, তাহলে 24-এ আমরা কি? দেখুন, আমি আসলে ঠিক এত সরলভাবে বিষয়টা দেখতে চাই না। 24-এ আমরা আসলে অনেক কিছুই পেয়েছি। প্রত্যেকটা গণ অভ্যুত্থান একটা জন আকাঙ্ক্ষার প্রতিফলন। 24-এ আমরা যা পেয়েছি সেই জায়গাটিতে আর দেশ আসলে ফেরত যাবে না। পেয়েছি দম্ভ এবং অহমিকা করে কেউ কখনো টিকে থাকতে পারে না। রাতের বেলা ভোট করে টিকে যায় না, আমি দামি নির্বাচন করে যায় না, একা একা করা যায় না। বিরোধী দলের পুতুল রাজনীতি করেও 12 বছর টেকার পরেও হেলিকপ্টারে উঠে যেতে হয়। এই সত্যগুলো আমাদের সামনে এসেছে, এবং এই যে জনগণের সামনে যে জবাবদিহিতা করা এবং নিয়মিত বিরতিতে একটা নির্বাচন হবার যে আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষা, সেই জায়গায় আমরা নিশ্চয়ই ফেরত গেছি। কিন্তু সমস্যা হচ্ছে যেই সরকার 18 মাসের জন্য এলো, আমরা 1400 মৃত্যু নিয়ে অনেক কথা বলছি, অবশ্যই কথা বলবো, এটা অত্যন্ত নৃশংস ঘটনা। কিন্তু 700 শিশু যে মারা গেল হামে, সেটা নিয়ে কি জামাত এনসিপি কোনো কথা বলছে? কেন? এই মৃত্যু কি মৃত্যু নয়? এই অদক্ষতার কোনো দায় নিতে হবে না অন্তর্বর্তী সরকারকে? কেন তাদের সঙ্গে এত কৃতজ্ঞতার সম্পর্ক? জোর করে বিরোধী দলের আসনে বসিয়ে দিয়েছে বলে 3 থেকে 6% ভোট 36% ভোটে পৌঁছলো কি করে?
এই আটকা এই আস্ফালনটা কি করে হলো? এই প্রশ্ন যদি করা হয়, আপনি বলবেন যে না ভাই, আপনি তো ভোট চুরির কথা বলছেন। ভোট যে একেবারে কারচুপি হয়েছে কি হয়নি আমরা প্রমাণ দিতে পারবো না, কিন্তু আমাদের তো এই সংশয় আছে। কারণ সর্বশেষ রাজ্য নির্বাচনে আওয়ামী লীগ এবং বিএনপি দুটি দলই আপনি 91 থেকে পরবর্তী 4টি নির্বাচনে কম বেশি 40% করে ভোট পেয়েছে। তাহলে এই যে 40% ভোট পাওয়া একটি দল আপনি নির্বাচনে অনুপস্থিত হয়ে গেল, এবং তারপরে যারা আপনি বিরোধী দলের আসনে বসলো, তারা কি আসলেই বিএনপিকে চ্যালেঞ্জ করবার মতো দল? তাদের অযোগ্যতা, তাদের অদক্ষতা, তাদের নির্বাচনী তাদের যে এক ধরনের রাজনৈতিক শূন্যতাকে আমরা দেখতে পাচ্ছি না। এই যে বাজেট অধিবেশন হলো, এই দেশের ইতিহাসে এই প্রথম বিরোধী দলের কোনো সংশোধনী ছাড়া একটি বাজেট পাশ হলো। সংশোধনী কিভাবে দিতে হয় এটাই তো তারা জানে না। সরাসরি ছাত্রের বেঞ্চ থেকে এমপি পদে বসে গেছে, সেটা ঠিক আছে, বসবেন এবং নিশ্চয়ই আগামী দিনে তারা ভালো করবেন, কিন্তু মুশকিল হচ্ছে প্রত্যেকটা জার্নিরই একটা সময় আছে, মিনিমাম প্রস্তুতির দরকার আছে। অন্তর্বর্তী সরকার যখন বলছে না আগামী দিনে শিক্ষামন্ত্রী এখানে বসা, আগামী দিনের এমপি এখানে বসা, তো সেইগুলো তো নির্বাচনে অবশ্যই প্রভাব ফেলে বলে আমরা মনে করি। আপনি দেখুন, আজকে আপনি ফেসবুকে দেখবেন প্রাক্তন উপদেষ্টা আসিফ নজরুল বলছেন মোস্তফা সরোয়ার ফারুকীকে এখনো কেন বিএনপি কাজে লাগাচ্ছে না। ব্যাপারটা এরকম, বিএনপিকে তো আমরা বসিয়ে দিয়ে গেলাম, আমাদের মন্ত্রী এমপিদেরকে এখনো তারা বসাচ্ছে না কেন? আপনি দেখুন অবস্থাটা, এই যে এটাকেই বলা হয় মেটিকুলাস ডিজাইন। স্নিগ্ধা যে বললেন ডানপন্থার সম্প্রসারণের কথাগুলো, আপনি কালচারাল উইং এ দেখুন কি করেছে। এখানে গান বন্ধ, কাওয়ালির আপনার উন্মাদনা শুরু হয়েছে, মাজার ভাঙা, ভাস্কর্য ভাঙা, বিসিএস পরীক্ষায় মুক্তিযুদ্ধ হয়ে গেল প্রতিরোধ যুদ্ধ, আপনার পাকিস্তান হয়ে গেল হানাদার বাহিনী। আপনার জুলাই সনদ যে বইটি বের করেছে সরকার, সেইখানে ভূমিকায় আছে হানাদার বাহিনীর আক্রমণে 71 সালে নাকি যুদ্ধ হয়েছে, পাকিস্তান শব্দটি নাই। সরকারিভাবে পাকিস্তানকে আপনি হানাদার বাহিনী বলছেন। তাহলে সেই অন্তর্বর্তীকালীন সরকারের যেই একটা দৃষ্টিভঙ্গি, সেটা তো পরিষ্কার ছিল। 32 নম্বর যখন ভাঙা হয়, 3 বার বুলডোজার দিয়ে ভাঙা হয়, তখন প্রধান উপদেষ্টা বলেছেন তার মেয়েকে গিয়ে জিজ্ঞেস করুন এই বাড়ি কেন ভাঙা হচ্ছে। এটা কি সরকার প্রধান হিসেবে তিনি বলতে পারেন? তাহলে তো আর আইনের শাসনই থাকে না। এটা তো তার পক্ষে বলা ঠিক হয়নি। একইভাবে গণমাধ্যমে হামলা হয়েছে, ছায়ানট উদীচিতে হামলা হয়েছে, বিভিন্নভাবে আমরা দেখেছি শ্রদ্ধেয় ব্যক্তিবর্গকে নিয়ে অশালীনউক্তি হচ্ছে, মুক্তিযুদ্ধকে নিয়ে চরম অবমাননাকর কথা বলা হচ্ছে, নানানভাবে সবকিছু বিতর্কিত করে ফেলা হচ্ছে, মব সন্ত্রাস হচ্ছে। এই যে একটা লন্ডভন্ড পরিস্থিতির সুযোগে রাজনীতিটাকে মানুষের কাছে একটা বীতশ্রদ্ধর ব্যাপার হিসেবে তৈরি করে একটা চির বিভাজিত সংস্কৃতির এখানে তৈরি করা হয়েছে, এবং এই ভ্যাকুয়াম এর মধ্যে থেকে তৈরি হয়েছে এমন একটা ব্যাপার যে আমরা অনেকেই ভয় পেয়ে গিয়েছিলাম যে সাম্প্রদায়িক শক্তি না আবার ক্ষমতায় বসে যায়। তবে সৌভাগ্য মানুষের যে তাদের ব্যাপক যে আমাদের প্রাণবন্ত মানুষেরা সব ষড়যন্ত্র মোকাবেলা করে 2/3 ভোটে কিন্তু বিএনপিকে বিজয়ী করে সংসদে পাঠিয়েছে। বিএনপি নির্বাচনের 15 দিন আগে আপনাদের মনে পড়বে যেভাবে মুক্তিযুদ্ধের পক্ষে তার অবস্থান নিয়েছিল, যেইভাবে সামনে আগেই বলা শুরু করলো। হ্যাঁ, নির্বাচনের পরে কি মুক্তিযুদ্ধ নিয়ে একটি শব্দ আমরা কোথাও শুনেছি সংসদের ভেতরে বা বাইরে? নাকি আবার 5 বছর পরে নির্বাচনের 15 দিন আগে আমরা শুনতে পাবো? অর্থাৎ মুক্তিযুদ্ধ হয়ে গেছে সকলের জন্য একটা হাতিয়ার। জি আজিজ ভাই, ফজলুর রহমান উনি কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে সংসদে ব্যাপক কথা বলেছেন। 3 জনের মধ্যে একজন কথা, 300 জনের মধ্যে একজন কথা বলবেন। আমরা তো চাচ্ছি কথা নয়, কিছু কাজ। আচ্ছা, জিয়াউর রহমানের আমলে 15 খণ্ড মুক্তিযুদ্ধের দলিল প্রকাশিত হয়েছে, বঙ্গবন্ধু সহ সকলের কাজ সেখানে অনুপঙ্খভাবে বিবরণ আছে। ভাই, এগুলো নিয়ে তো বিতর্ক করার কিছু নাই। আপনি খালেদা জিয়ার 2 আমল কিংবা আমরা তো দেখেছি, তখন আপনি কি কখনো শুনেছেন বেগম খালেদা জিয়ার মুখে বঙ্গবন্ধু কিংবা মুক্তিযুদ্ধ নিয়ে কোনো অশ্রদ্ধাপূর্ণ উক্তি? তাহলে এইগুলো আসলো কোত্থেকে? কেন মুক্তিযুদ্ধকে প্রতিপক্ষ বানিয়ে ফেলা হলো? ওই ডানপন্থার কালচারাল ফ্যাসিজম, যে এই আওয়ামী টুলস বলা হচ্ছে মুক্তিযুদ্ধকে, অর্থাৎ মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের পিতার সম্পত্তি নাকি? হ্যাঁ, আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে, হ্যাঁ বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছেন, কিন্তু সেটা তো ইতিহাসের একটা দায়, সব মানুষের অংশগ্রহণ ছিল। সত্য। তার মানে তারা পারিবারিক ভাবে এটা তার 3 বিঘা জমি নয়, এটা পুরো জাতির সম্পত্তি। আজকে আপনি দায়িত্বে আছেন, এখানে উপস্থাপক, আপনি এটা কাজ করছেন, আপনি বলবেন এই সম্পত্তি আমার, আপনি নিয়ে চলে যাবেন? আপনাকে আপনার প্রতিষ্ঠান কাজ দিয়েছে, জাতি কাজ দিয়েছিলেন বঙ্গবন্ধুকে, তিনি সেটা ভালোভাবে করেছেন। আপনি 4 নভেম্বর যে হত্যাকাণ্ড করেছে, আপনি জেল হত্যা, একটি কথা শুনেন, এটা মানবাধিকার লঙ্ঘন হয়নি? এই 15ই আগস্টে 8 বছর শিশু সহ 22 জন মানুষকে যেভাবে মারা হলো, একটি বার বলা হয় কোনো কথা?
21শে আগস্টের গ্রেনেড হামলা নিয়ে কোনো কথা হয়? 13 জন ব্লগার মারা গেছে 2013 সালে কথা হয়? হুমায়ুন আজাদকে এভাবে কুপিয়ে মারা হয়েছে কথা হয়? অর্থাৎ আপনারা কি পিক অ্যান্ড চুজ করবেন কোনটা মানবাধিকার লঙ্ঘন আর কোনটা গণহত্যা? আওয়ামী লীগকে বিচার করতে চাইছেন গণহত্যার কারণে এবং 15 বছরের দুঃশাসনের কারণে। এই একই প্রশ্নে গত 53 বছরে সবগুলো সরকারের বিরুদ্ধে মামলা করা সম্ভব, কারণ প্রত্যেকের আমলে রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে। কাকে আপনি এই কাজ থেকে আলাদা রাখবেন? কাজে এই প্রশ্নই অপ্রাসঙ্গিক। আপনি যদি আওয়ামী লীগের বিচার করতে চান দলগতভাবে, প্রত্যেককে আপনার বিচার করতে হবে। তার চেয়ে বরং বিচারটি ঝুলিয়ে না রেখে কেন 24-এর গণহত্যা, কিভাবে কি ঘটলো, এইগুলো সরকার ভালোভাবে সামনে নিয়ে আসুক যদি কোনো আড়ালে কিছু থেকে থাকে, কিংবা একই সাথে এই প্রশ্নটিও করা দরকার কেন মুক্তিযুদ্ধের যে যুদ্ধাপরাধের ট্রাইব্যুনালে এই বিচার যুক্ত করে দিল অন্তর্বর্তী সরকার। এটা তো একটা আলাদা ট্রাইব্যুনাল করে চমৎকার একটা বিচার করা দরকার ছিল। এই দায়িত্ব কেউ এড়াতে পারবে না। 1400 হোক 2000 হোক, যেই মানুষ মারা গেছে প্রত্যেকটার দায় এটা কড়াই গন্ডায় আপনাকে শোধ করতে হবে। এবং এটাকে ঝুলিয়ে রেখে আগামী 50 বছর আমরা শুনতে থাকবো যে এই মৃত্যুর দায়ের জন্য আওয়ামী লীগ রাজনীতিতে আসতে পারবে না। এটা কি সেরকম কোনো বন্দোবস্ত কিনা আমরা জানি না। অধ্যাপক রেজওয়ানা, আপনি মানে এখন যে অবস্থা, মানে দেশের রাজনীতিকে আসলে মানে দোষারোপের রাজনীতি, সেটার কোনো ফাঁদে পড়ে গেছে কিনা আমরা? যদি ফাঁদে পড়ে থাকি সেখান থেকে আসলে কিভাবে আমরা বেরিয়ে আসবো? ভাই তো অনেক কথা বললেন যে দোষ রাজনীতি। দেখেন, আমি আসলে আরেকটা জিনিসের গন্ধ পাই। সেটা কিরকম যে 2-3টা খুব মেজর ক্রাইসিস কিন্তু বাংলাদেশে চলমান, ইকোনমিক ক্রাইসিস, ভেরি ভেরি মানে খুব ভিভিডলি আপনার সামনে আছে, রাইট? আবার দেখেন যেই গভর্নমেন্টই 2/3 ভোট পেয়ে এসেছে, মানেন বা না মানেন 17 বছর তো সে ছিল না। 17 বছরে তো বৈশ্বিক পরিমণ্ডল বলেন, ইনফ্রাস্ট্রাকচার, মানে একটা অনেক পরিবর্তন এসেছে। ইনফ্রাস্ট্রাকচার বলবো না, আমি বলবো যে আপনার একটা রাষ্ট্র শাসন করার কাঠামোগত বা মানে সকল ক্ষেত্রে এই দক্ষতাও কিন্তু তার আপ টু ডেট নাই, তাই না? মানে আপনি তো ওই প্রক্রিয়ার মধ্যে নেই, আপনি প্রক্রিয়ার বাইরে থাকলে, আপনি যদি 17 বছর সাংবাদিকতার বাইরে থাকেন, 17 বছর পরে এসে যদি আপনাকে আমি আবার সাংবাদিকতা করতে বলি, আপনি যতই অভিজ্ঞতা হন না কেন, 17 বছরের যে বিশাল পরিবর্তন সেটা তো আপনাকে তিনি তো বাইরে থেকে প্রতিনিয়ত ভিডিও কনফারেন্সে যোগাযোগ করেছেন, ওটা দলগত কথা বলেছেন, ওটা দলগত। আমি কিন্তু রাষ্ট্র পরিচালনার কথা বলছি। আচ্ছা, সেটা ঠিক আছে, মানে একেবারে রাষ্ট্র পরিচালনার কথা বলছি, আমি কোনো দলগত বিষয় নিয়ে বলছি না। এই জন্য আমার মাঝে মাঝে মনে হয় যে এই যে দোষারোপের রাজনীতিটা আপনি দেখছেন, এটা একটা পলিটিক্যালি একটা বাবল। এটা এর ফলে তো আমরা বিভাজিত হয়ে যাচ্ছি, আমরা তো 2-3 ভাগ হয়ে যাচ্ছি। মানে দেখেন, আপনি 2-3 ভাগ বলতে কি বুঝান? মানে এটা কি হবার কথা ছিল নাকি? এটা একটা প্রশ্ন। মানে আমার কাছে, যেমন আমি একটু আগে আপনাকে প্রশ্ন করেছি না যে আমরা কি পেয়েছি, একটা জিনিস খুব ভালো হয়েছে যে বিএনপি সামহাও জামাতের প্রতি তার যে একটা ভালোবাসা, সে ভালোবাসায় ঘুণে পোকা ধরেছে হয়তোবা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই ভালোবাসাটাকে আসলে যদি আজকে আওয়ামী লীগ থাকতো তাহলে কি ঘুণে পোকাটা ধরতো? এটাও একটা প্রশ্ন আমি রাখতে চাই। তার মানে এখানে যে ব্যাপারটা আমার কাছে মনে হয় যে এখানে একটা অসম ইমব্যালেন্সড একটা সংসদ। দেখেন, এই ইমব্যালেন্স কিন্তু সংখ্যা দিয়ে না। আমি আপনাকে মনে করিয়ে দেই, 2008-এর ইলেকশনেও কিন্তু বিএনপি খুবই এর থেকে কম সংখ্যা নিয়ে সংসদে গিয়েছিল। আওয়ামী লীগ কিন্তু সেই সময় একক সংখ্যাগরিষ্ঠ। আবার বিএনপিকে একটা সুবিধা নেবে যে এই যে একটা দুর্বল বিরোধী দল পেল, শক্ত না, এটাকে বিএনপি সুবিধা নিতে পারে, সেটা তো আমাদের জন্য ভালো হবে না। এখানেই আমি আসছি, আমি কথাটা এই জন্যই বলছি যে এইখানে যেটা হয়েছে, এখানে দুর্বল বিরোধী দল ইজ নট ইন টার্মস অফ যে সংখ্যা দিয়ে, তার থেকেও আই এম ভেরি সরি টু সে যে আলাপগুলো আমি সংসদে শুনেছি মানের দিক থেকে। আপনি তাকে যুক্তিতে পরাস্ত করতে পারেন না, আপনার বক্তব্যগুলো কোনো কাঠামো ভিত্তিক হয় না, আপনার বক্তব্যগুলো খুবই ক্লিশে শোনায়, খুবই মেঠো শোনায়। তো এই যে মেঠো শোনা, মানে মাহবুব আজিজ যে বললেন যে একটা সংশোধনী ছাড়া, বিরোধী দলের সংশোধনী ছাড়াই বাজেট পাস হয়ে গেল, না না, অফকোর্স, মানে এটা, এবং এটা যে বুঝতে পারতে হবে, কারণ আপনি তো বাজেটে খুব ব্যস্ত ছিলেন, ওই যে পর্দা লাগবে, ওভেন লাগবে, অথবা আপনার নিজের জন্ম 1981 সালে, কিন্তু আপনার বাবা শহীদ হয়ে গেছেন 1971 সালে, আপনি তো এগুলো নিয়ে খুব ব্যতিব্যস্ত। বাবু ভাই বললো কোনো আলাপ হয় না, আমি তো দেখি সকাল বিকাল বিরোধী দলের লোকজন তারা সবাই মুক্তিযোদ্ধা, সবাই মুক্তিযোদ্ধা এটা বলতে থাকে। মাহবুব ভাই কীভাবে এটা মিস করে
ধরে গেলেন। তো এখানে যে ব্যাপারটা হয়েছে যে আপনার যে আলাপগুলো সংসদে হয়, আই এম সরি টু সে দ্যাট ইজ নট আপ টু মার্ক অ্যাট অল। এই যে একটা বিষয়, এই বিষয়টাই কিন্তু আমাদের জন্য ভীষণ সমস্যাজনক। এটা ইভেন বিএনপির 30টা সিটের যেই ওয়েট ছিল, এখানে 76টা সিটের তো সেই ওয়েট নেই। এটা আপনাকে বুঝতে হবে। আমরা ম্যাথোডোলজিক্যালি একাডেমিক্যালি পড়াই কোয়ালিটি ম্যাটার্স দেন কোয়ান্টিটি। মানে 10 জনের থেকে একটা কোয়ালিটি খুব গুরুত্বপূর্ণ, এই বোধটা। এবং আমার মনে হচ্ছে সে কারণে আপনি যে বলছেন যে মানে এখানে যে একটা ফাঁকির রাজনীতি আছে, এখানে তারা ওই ভাষায় কথা বলছে বিকজ তারা ওই ভাষায় বোঝে। আপনি দেখেন এই যে গাদ্দারির কথাবার্তা বলা, বা এই যে ঘুরে ফিরে শুধু জুলাই সনদ নিয়ে কথা বলা, হ্যাঁ, কিন্তু চুক্তি নিয়ে কোনো কথা না বলা, মার্কিন চুক্তি নিয়ে কোনো কথা না বলা। কিন্তু ধরেন এই যে এখন আমরা মার্কিন দিবস পালন করছি জাতীয় সংসদে, রাইট? তো জাতীয় সংসদে আপনি মার্কিন দিবস পালন করবেন এবং বিরোধী দলীয় নেতা তিনি যে বলছেন আমেরিকা আমাদের পরম অকৃত্রিম বন্ধু। আপা, এই যে ধরেন আমরা তো মানে মার্কিন যে দিবস সেটা তো দেশে এর আগেও অনেকবার এমবাসিতে করেন, পালিত হয়েছে, এবার কেন সমালোচনা হবে? এমবাসিতে করেন প্লেসের কারণে। সমালোচনার মূল জায়গাটা কিন্তু প্লেস। আপনি যে কোনো দেশের একটা দিবস পালিত হতে পারে, আপনি এমবাসিতে করেন, আপনি প্রোগ্রাম করেন, কোনো সমস্যা নেই। কিন্তু জাতীয় সংসদ আমার সার্বভৌমত্বের প্রতীক। জাতীয় সংসদ ইজ দ্য হাইয়েস্ট ইনস্টিটিউশন। তাহলে সেই ইনস্টিটিউশনে আমি নট ফর আমেরিকা, আমি সেখানে কোনো রাষ্ট্রের কিন্তু সেখানে করতে দিতে পারি না। তাহলে এই আলাপটাকে আমার মতো নাগরিকের করার কথা? নিশ্চয়ই না। কার করার কথা? বিরোধী দলের করার কথা। কিন্তু বিরোধী দল কি বলছে? অকৃত্রিম বন্ধু। আমি খুব দুঃখ পাই কখন জানেন, যখন আমি দেখি আমার আমেরিকার প্রতি কোনো নেই, কিন্তু আমি দায়ও নাই, বা প্রেম বা ভালোবাসা বা ঘৃণা কোনোটাই নাই, কিন্তু আমি একজন একাডেমিক হিসেবে দুটো কথা বলতেই চাই। আমি স্মরণ করতে চাই বাংলাদেশ 1971 সালে যখন বাংলাদেশ জাতিরাষ্ট্র রাষ্ট্র হিসেবে এসেছিল, তখন আমেরিকা আমাকে স্বীকৃতি দেয়নি। এটা আমার স্মরণে রাখতে হবে রাষ্ট্রের নাগরিক হিসেবে। আবার এই বাংলাদেশ না ভীষণভাবে কোড অ্যান্ড কোড মুসলিম রাষ্ট্র, তাই না? আপনি তো দেখবেন বিরোধী দলের রাজনীতিতে বারবার এইসব উঠে আসে। তাহলে কি বিরোধী দলে, আসলে আমি জানি না, আমি শুনেছিলাম যে তারা নাকি ব্যাপক কোড অ্যান্ড কোড শিক্ষিত। আপনার 9/11-এর কথা মনে পড়ে? ওসামা বিন লাদেনের কথা মনে পড়ে? পুরো পৃথিবীতে মুসলিমকে মিলিটেন্ট, জঙ্গি, উগ্রবাদী হিসেবে রিপ্রেজেন্টেশনের সবচেয়ে বেশি বড় হোতাটা কোন রাষ্ট্র ছিল? তারা কি এটা লেখাপড়া করে জানেন না? তাহলে হঠাৎ করে তাদের এই টুইস্টেড, কখনো এই দিকে কখনো ওই দিকে, একদিকে ওনারা ইরানে যুদ্ধ করে আমেরিকা, সেইখানে বিষয়ে তাদের কোনো বক্তব্য থাকে না, খামেনির মতোই করে। আমরা তো জানি এগুলো বড় বড় পরাশক্তি, সেই সকল বিষয়ে ওনাদের এই উচ্চ শিক্ষিতরা কোথায় থাকে? তাহলে গল্পটা কি হচ্ছে? টুইস্টেড হয়ে যাচ্ছে না? আমার বক্তব্যটা ঠিক এখানে, আপনার কোনো গভীরতা নাই, আপনার কোনো পলিসি নাই, আপনি কি করছেন? এবং সে কারণেই বলছি ভ্যাকুয়ামটা ওখানে তৈরি হচ্ছে, যার সুযোগ। আচ্ছা ডক্টর রেজওয়ানা, আপনি মানে ধরেন অন্য দেশ তো, আমাদের দেশে শুধু তো যুক্তরাষ্ট্র নেই, আরো অনেক দেশের দূতাবাস রয়েছে, তারা কি চাইলে কি তাদের দিবস কি ওখানে করতে পারবে, অনুষ্ঠান আয়োজন করতে পারবে? ভারত, পাকিস্তান, তুরস্ক, রাশিয়া বা অন্য যে কোনো দেশ। আপনি তখন এক্সাম্পল সেট করে দিয়েছেন, এখন নিশ্চয়ই সবাই পারবে। আপনি যদি আমেরিকাকে দেন তাহলে তো সবাই পারবে। পারার কথা না, হিসাব অনুযায়ী তো তাই, মানে কেউ পাবে কেউ পাবে না তা তো হবে না। মাহবুব আজিজ, আপনি একটু বলবেন। আমি ডক্টর রেজওয়ানাকে জানতে চেয়েছিলাম যে দেশের রাজনীতিকে আসলে দোষারোপের ফাঁদে পড়ে গেল কিনা আমরা, আওয়ামী লীগের সময় যে ভারত নির্ভরতা থেকে আমরা কোন দিকে যাচ্ছি, এখন কোন দিকে নির্ভর? দেখুন, এই যে পারস্পরিক এই দোষারোপের এই সংস্কৃতিটা তো এই সাম্প্রতিক সময়ের না, মূল অসুখটা আসলে খুব খুব গভীরে। এবং এই অসুখ যদি আমরা চিহ্নিত অনেকেই করতে পারেন বটে, তবে অনেকেই না একটা জানার ভান করেন। মূল ঘটনাটা আসলে 71 এবং মুক্তিযুদ্ধ। আপনি দেখুন, বলা হয় যে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে আওয়ামী লীগ চলে, মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায়ীরা সবাই যারা মুক্তিযুদ্ধের, এখন বলা হচ্ছে জুলাইয়ের চেতনা বিক্রি করে। সেই জায়গাটাতে আসি, মুক্তিযুদ্ধের চেতনার বিক্রিটাই তো মূল সমস্যা। আচ্ছা, মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করলে অসুবিধা কোথায়? মুক্তিযুদ্ধের চেতনা যদি সবাই বিক্রি করতে পারতাম তাহলে তো আর বিভেদটা হতো না, দোষারোপটা হতো না। ওই জায়গাতেই কিন্তু সমস্যা। মুক্তিযুদ্ধের চেতনা মানে কি? মুক্তিযুদ্ধের চেতনা মানে হচ্ছে যেই 72-এর সংবিধানের যে 4টা স্তম্ভ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্র, জাতীয়তাবাদ,
এই চারটিকে অস্বীকার করতে হয় বলেই আপনি এই চেতনার সাথে থাকবেন না, আপনাকে সাম্প্রদায়িক রাজনীতি করতে দিতে হবে। এই জায়গাটিতেই কিন্তু যখন আপনার 92% একটি বিশেষ ধর্মের মানুষ থাকেন একটি দেশে, সেইখানে আবার যদি আপনি সেই তাদের জন্যই নিয়মকানুন তৈরি করেন, সেটা কিন্তু আর প্রয়োজন হয় না। তাহলে তার স্বাভাবিক গণতন্ত্র যেই জায়গাটি, সেটাই তো বাধাগ্রস্ত হয়, কারণ ফ্যাসিবাদ তৈরি হতে পারে। সংখ্যাগরিষ্ঠতা তারা এমনিতেই। এবং এই জায়গায় আপনি দেখুন যে বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতা বঙ্গবন্ধু পেলেন কোথায়? সেটা ভারতের সংবিধানেও নাই, পাকিস্তানের সংবিধানে নাই। ভারতের সংবিধানে আছে সেকুলার, আর সেকুলারিজম এটা 71-এ আমাদের সংবিধানে, আমরা 72-এ তৈরি করলাম, 76-এ গিয়ে কিন্তু ভারত আমাদের পরে সেটা যুক্ত করেছে, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। অর্থাৎ বঙ্গবন্ধুর 4টি বই পড়লেই কিন্তু আমরা জানতে পারি তিনি যখন ভারতে, সোভিয়েত ইউনিয়ন এবং চীনে গেছেন, তিনি কি করে সেখান থেকে সেকুলারিজম চর্চাটা করে এসেছেন এবং সেটা তিনি প্রয়োগ করেছেন। এবং আপনি দেখুন আরেকটা কথা বলা হয় যে রক্ষী বাহিনীর অত্যাচারে এখানে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ মারা গেছে, এবং বাকশালের কথা বলা হয়। বাকশাল 6ই জুন 1975-এ পাশ হয় এবং 1.5 মাসের মধ্যে বঙ্গবন্ধু মারা যান। 1.5 মাসের মধ্যেই তিনি এই লক্ষ লক্ষ মানুষ, নিজের দেশের মানুষ মেরে ফেলেছেন। তার মানে এই বয়ানগুলো আপনি দেখুন, সব দোষ বঙ্গবন্ধুর। পাকিস্তানটি ভাঙলো কেন? এই জায়গায় হচ্ছে আসল, ওই যে আপনি বলেন না কোন ফাঁদে আমরা পড়েছি, ওই ফাঁদে আমরা পড়েছি। যদি পেয়ারের পাকিস্তান থাকতো এবং আমরা পাকসার জমিন সাতবাদ গান গাইতে পারতাম, তাহলে আর এই সমস্যাগুলো হয় না। যেহেতু সমস্যা একটা হয়ে গেছে, ওই জায়গায় আমাদের আসলে একমত হতে হবে, এটা বাংলাদেশ, ভারতও না, পাকিস্তানও না। তো বাংলাদেশের প্রত্যয়ের জায়গায় আমাদের আসতে হবে। এখানে সকল ধর্মের, সকল মতের, সকল মানুষ পরস্পর সমান মর্যাদা নিয়ে থাকবে। আপনার সঙ্গে আমার বিরোধ থাকতে পারে, আমার ভাইয়ের সঙ্গে আমার বিরোধ থাকতে পারে, কোনো একটা ফৌজদারি মামলা হতে পারে, জেল দিতে পারি, কিন্তু পিতার আপনি যেটা সম্পত্তি, সেখান থেকে আমি তাকে বাদ দিতে পারি না। ঠিক একইভাবে আপনার যে ভিন্ন মতের রাজনীতি যারা করেন, তাদের সাথে আপনার বিরোধ থাকতে পারে, তাদের কোনো অপরাধ থাকতে পারে না, আপনি তাকে জেল ফাঁসি দেন, কিন্তু তাকে পিতার সম্পত্তি থেকে, অর্থাৎ ভোটাধিকার থেকে আপনি বঞ্চিত করতে পারেন না। ভোটাধিকার মানে ভোটে দাঁড়ানো এবং ভোট দেওয়া। কাজেই এই যে অন্তর্ভুক্তিমূলক সমাজের যে আকাঙ্ক্ষাটি, সেটা আওয়ামী লীগ যেমন ক্ষুণ্ণ করেছে 2014 থেকে, তার আগে কিন্তু আপনি দেখুন 91 থেকে শুরু করে মোটামুটি চলছিল কিন্তু গণতন্ত্রটি। 1/11-এ একটা বিরাজনীতিকরণের চেষ্টা করা হলো, সেই অতৃপ্ত স্বপ্ন এসে অন্তর্বর্তীকালীন সরকার পূর্ণ করতে চাইলো। অর্থাৎ এখানে অনেকেই অংশীজন আছে এই পরস্পর দোষারোপ। এখানে কিন্তু মোটা দাগে যদি আপনি খালি আওয়ামী লীগ, বিএনপি, জামাত মনে করেন, তাহলে একটু ভুল হবে। এখানে অনেকেই আছে। রাতের ভোট, আমিডামি, এর দায়িত্ব আওয়ামী লীগকে নিতে হবে না? অবশ্যই নিতে হবে, এবং সেটা নেওয়ার জন্য তাকে হেলিকপ্টারে তো তুলে দিয়েছে আমরা, এই দেশের মানুষই তো নিয়েছেন। এবং এর চাইতে বড় অপমান এবং শাস্তি আর কি হতে পারে? কিন্তু এইখানেই শেষ নয়। কেউ যদি সেই ভুল করে থাকে এবং সেই ভুলের কাফারা যদি সে দিতে চায়, হ্যাঁ ভুল স্বীকার করে, তাহলে তো আপনি রিকনসিলিয়েশনের দিকে যাবেন। সেই দম্ভ এবং অহমিকা যদি আওয়ামী লীগ ত্যাগ না করতে পারে, সেটা আওয়ামী লীগ বুঝুক। কিন্তু তাই বলে আপনি কোটি কোটি মানুষকে, আওয়ামী লীগের যারা খুনি নয়, তাদেরকে আপনি সমাজের বাইরে থেকে বের করে দিবেন কি করে? আমি একটু 2 লাইনে শেষ করি। আমার কথাটি হচ্ছে, আমার প্রত্যাশাটি হচ্ছে যে পারস্পরিক সহাবস্থান এবং যার যার আদর্শ নিয়ে রাজনীতি করবার চেষ্টা করতে হবে। আরেকজনের অনুপস্থিতিতে ফাঁকা মাঠে গোল দেওয়ার চেষ্টা থেকে বিরত থাকতে হবে। যেটা আওয়ামী লীগ ওই যে ফাঁকা মাঠে গোল দিয়েছে, এখন যে সংসদ আমরা দেখতে পাচ্ছি, সেটাও প্রায় একই রকম সংসদে আমার কাছে মনে হয়। ডক্টর রেজওয়ানা, মানে মাহবুব আজিজ রিকনসিলিয়েশন কথাটা বলেছেন, আমরা এটা বছরখানেক আগেও ব্যাপক এই শব্দটা ছিল যে রিকনসিলিয়েশন হবে কিনা। তো দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসার জন্য রিকনসিলিয়েশনের জায়গাটা কি ধরে রাখা যায়, বা ওই জায়গাটায় কাজ করা যায় কিনা? এটা অবশ্যই কাজ করা যায়, যাওয়া উচিত। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা যে কাজ করবে, সেই ধরনের কোনো আপিল কি আপনি সেই পক্ষের পান কিনা, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এনসিপি কিন্তু বলেছিল তাদের জন্য দরজা খোলা আছে, যারা অপরাধ করেনি সেই আওয়ামী লীগ, ছাত্রলীগ। বললে কখনো আওয়ামী লীগের যিনি সমর্থক, ধরেন আমি একজন নর্মাল আওয়ামী লীগের সমর্থক, আমি কখনো কি এনসিপির ডাকে আসবো? আপনার মনে হয়? আপনাকে মনে হয় যখন যদি কেউ আওয়ামী লীগের সমর্থক হয়, সে কখনো জামাত এনসিপির ডাকে আসবে? কখনো আসবে না। আপনি ট্রুথ অ্যান্ড রিকনসিলিং করা কমিশন যখন করবেন, সেটা কি করবে? রাষ্ট্র তো, রাইট? কিন্তু রাষ্ট্র তো এখন তো আপনার আইনি মামলা চলছে, মামলা চলাকালীন সময় তো ট্রুথ অ্যান্ড রিকনসিলিং হবে না। আগে এটা সর্ট আউট করতে হবে। কিন্তু দুটা প্যারালালি চলতে পারে না। তো আপনি এদিকে কাউকে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনে দিলেন, ওদিকে তার একই ব্যক্তি হয়তো এরকম আছে, আপনি তো সেটা জানেন না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর দ্বিতীয় বিষয় আসলে যেটা হয়েছে যে, দেখেন এখানে আমি একটা জিনিস বিশ্বাস করতে চাই, মানেন বা না মানেন মেজর জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট,
তিনি কিন্তু একটা বহুমাত্রিক গণতান্ত্রিক ব্যবস্থার সূচনা সেটা তো করেছিলেন, বহুল right? সমাদৃত, এবং খুবই আলোচিত এবং গ্রহণযোগ্য, জি। সমাদৃত, যে কারণে তিনি ইতিহাসে নাম করেছেন। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বহুদলীয়- তিনি বলা হয়, জি। আচ্ছা, এই যে খালেদা জিয়ার কথা বলা হয়েছে, বেগম খালেদা জিয়া, সম্ভবত বদরুর রহমান সাহেব, তিনি বললেন যে উনার নেতৃত্বে 2002-03 সময় স্বাধীনতা পুরস্কার বঙ্গবন্ধুকে দেয়া হয়েছিল। আপনি ভাবতে পারেন, ক্ষমতায় বিএনপি, সেই সময় বঙ্গবন্ধুকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছিল। তারেক রহমান সাহেব নিজে বঙ্গবন্ধু টুঙ্গিপাড়ায় হ্যাঁ, জিয়ারত করেছেন। সেটা তো আমাদের দারুণ একটা পলিটিক্যাল তো সেই- কালচার সেই- ছিল। সেই- মূল সংস্কৃতি ছিল। এক্স্যাক্টলি এই কালচারটা কিন্তু আওয়ামী লীগ নষ্ট ধ্বংস হলো। করেছে। আওয়ামী এটা লীগই কিন্তু আমি এটা একদম দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এই কালচারটা ধ্বংস করেছে সম্পূর্ণ আওয়ামী লীগ। এবং তার যে ঐতিহাসিক ভুল হচ্ছে, সে যে কোনো মূল্যে বিএনপিকে ডেমোলিশ করতে চেয়েছে, এবং তার উগ্রবাদী উত্থান বা ফার রাইটিসদের সাথে তার নেগোসিয়েশন ভিভিডলি চোখে পড়ার মতো। আপনি কওমি জননীর কথা ভুলে যান না, হ্যাঁ, তাকে তো কওমি জননী তাই না? খেতাব দিল মামুনুল হক, জি। সেটার সাথে শুধু খেতাবের সাথে সম্পর্কিত না। আচ্ছা। শুধু আপনি এটা, এই খেতাবটা কেন দিয়েছিল সেটা কিন্তু আরো ভয়ঙ্কর। সে খেতাবটা দেওয়ার পিছনের উদ্দেশ্যটা কিন্তু আরো ভয়ঙ্কর। সেটা হচ্ছে, আমি আপনি কয় বছর পরে MA পাস করে যে চাকরি করতে পারি, স্রেফ 5 বছর পরে সে সমমর্যাদার হয়ে যায়। ভেতরটা কিন্তু ওইখানে আরো ভয়ঙ্কর। এমনি এমনি কিন্তু জননী উপাধিও তিনি পাননি, তো উনি নেগোসিয়েশন করেছেন। এই দায়গুলো তো তারা করেছেন। এগুলো তো একটা মানে এগুলোকে আপনি কি বলবেন, এগুলো তো মেজর ড্যামেজ অফ দ্য স্টেট, তাই না? আপনি এখানেই করবেন। এখন তারেক রহমান অনেক নতুন, মানে আমি বলছি নেতৃত্বে